Marcel presents Hasho, powered by Dabur Meswak Season 4, co-sponsored by Mumtaz Herbal. চলছে তৃতীয় রাউন্ডের লড়াই। আপনারা জানেন যে দ্বিতীয় রাউন্ডে নির্বাচিত 15 জন প্রতিযোগী অংশগ্রহণ করছে এই রাউন্ডে। আপনারা জানেন আমাদের সাথে আছেন রাবার ব্যান্ড এবং আমাদের সাথে আছেন আমাদের গ্রুমাররা, আছেন আমাদের পার্টিসিপেন্টরা এবং আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত বিচারকেরা, আছেন মাঝারুল ইসলাম, আছেন নিপুণ আক্তার, আছেন বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েলাইট। এই রাউন্ডের পরে পরবর্তী রাউন্ডে আমাদের সাথে শুধুমাত্র 10 জন প্রতিযোগী যাবেন, বাকি 5 জন যাবেন না। বলে দিচ্ছি পুরস্কারগুলোর। প্রথম পুরস্কার হচ্ছে 1 লক্ষ টাকা ও একটি 55 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা ও একটি 42 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। তৃতীয় পুরস্কার 25,000 টাকা ও একটি 32 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। এবং সেরা 10-এর বাকি 7 জনের প্রত্যেকে পাবেন মার্সেলের সৌজন্যে একটি চমৎকার জিনিস, যৌবন এবং আইসক্রিম ধরে রাখার জন্য একটি রেফ্রিজারেটর। ও কি তোর যন্ত্রণা আর তো প্রাণে সহে না, সে যে যখন তখন করে জ্বালাতন, ভালো লাগে না। কি ব্যাপার, কোকিলের ডাক দিলা না কেন? হ্যাঁ, সে যে যখন তখন করে জ্বালাতন, ভালো লাগে না। এক্স্যাক্টলি এরকম কোকিল কণ্ঠী, কোকিলের সুরে যিনি আমাদেরকে সবসময় মাতিয়ে রাখেন, সেই পাখিটি, সরি পাখি না তো, সেই আঁখিটি আজকে মেলে তাকাবে আমাদের দিকে। অনেকক্ষণ আঁখি বন্ধ করে আড়ালে ছিলেন, কিন্তু সেই আঁখিকে আমরা আর আড়ালে রাখতে দিচ্ছি না। সকাল হয়েছে, প্লিজ জেগে ওঠো। আসছেন আমাদের মাঝে আঁখি আলমগীর। আমরা জানি না সেই বাবুজিটাকে, বাহ দারুণ, একদম জাতি উঠে গেল। কিন্তু নেক্সট শো এর জন্য কন্ট্রাক্ট সাইনটা করে ফেলতে হবে আজকে, ঠিক আছে? আমরা জানি না সেই বাবুজিটাকে, প্রত্যেকে জানতে চায় বাবুজিটাকে, কিংবা জানতে চায় না। এই কারণে প্রত্যেকে নিজেকে বাবুজি মনে করে। মাঝার ভাই অলরেডি নিজেকে বাবুজি মনে করেছেন। আজকে জুয়েল ভাই তো যেভাবে এসেছেন আজকে, শুধু পাগড়িটা ছাড়া বাকি সব আছে। থ্যাংক ইউ আপনি আমাদের এখানে আসার জন্য। এরকম একটি হাসোতে আমরা জানি যে আপনাকে আমরা বারবার আনি, কারণ আপনার হাসিটা এত সুন্দর, আমার হার্টবিট বেড়ে গেছে। একটা আবহ সঙ্গে দিতে হবে যে হার্টবিটের। কেমন লাগছে? ভালো লাগছে। এটা আমার মানে কি বলবো, প্রথম আশা নয়, আমি জানি। হাসছি, অনেকদিন ধরে হাসছি, হাসোর সাথে হেসে যাচ্ছি। এবারের আয়োজন আরো বেশি গ্র্যান্ড মনে হচ্ছে এবং ভেরি গুড। আমি তো এসে নাচ দেখেই মুগ্ধ, কৌতুকে কি হবে বুঝতে পারছি না। থ্যাঙ্কস ফর প্লেইং মাই মিউজিক। আর এইদিকে যারা আছেন, আমার খুব কাছের, খুব পছন্দের সব জাজেসরা, মানুষেরা এখানে বসে আছেন এবং তাদের সবার সাথে আমার খুব সুন্দর সম্পর্ক। তবে আমার চেয়ার আগে ওখানে ছিল, এখন সাজুর পাশে, এটাই দেখতে পাচ্ছি। এইটা আমার প্রমোশন হয়েছে।
আজকের প্রথম পারফরমেন্স, একক পারফরমেন্স নিয়ে আসছেন খাদিজা নূপুর। সে আসছে বাগেরহাট থেকে। আসসালামু আলাইকুম। এনার্জি! সেদিন আমার আব্বু আমার ডেকে বলতেছে, নূপুর তোর ম্যাডাম আমার একটা চিঠি দিছে। আমি বললাম, আব্বু চালা যাও, আমি কিছু বলবো না আম্মুরে। আমাদের মিরু ভাই একটা কম্পিউটারের কোম্পানিতে নতুন চাকরি নিছে। দিনের শেষে অফিসের বস এসে বলল, মিরু তুমি সারাদিন কি কাজ করেছো? স্যার কোন ব্যাককল জানো কম্পিউটারের কিবোর্ডের বাটনগুলো উল্টাপাল্টা করে দিয়ে গেছে, আমি তো সারাদিন বসে সেটা সাজাইছি। আচ্ছা নিপুণ আপু বলেন তো, বাসের কন্ডাক্টর আর ড্রাইভারের মধ্যে পার্থক্য কোথায়? যদি কন্ডাক্টর ঘুমায় তাহলে কারো টিকিট কাটার দরকার হবে না, আর যদি বাসের ড্রাইভার ঘুমায় তাহলে সবার টিকিট কাটা হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে, রাইট। আচ্ছা বলেন তো, মা আর বউয়ের মধ্যে পার্থক্য কোথায়? তুমি বলো। মা কথা বলতে শেখায় আর বউ চুপ করতে শেখায়। একটা শিয়ালের বাচ্চা হলো, তা শিয়ালের এই বাচ্চার বাবা তারে কোলে নিয়ে বলতেছে, উলি বাবা ঘুমাও বাবু ঘুমাও। উলি বাবা লে কি সুন্দর তোমার চোখ দুইটা, একদম মার মতো পাইছিস। ওলে বাবলে কি সুন্দর তোমার নাকটা, একদম মার মতো পাইছিস। ওলে বাবলে বাবলে কি সুন্দর তোমার কান দুইটা, হ্যাঁ এই কান দুইটা দিয়ে খরগোশের মতন। আজকে বাড়ি আয় দেখাইতেছি মজা। বর্তমানে টাকা ভাঙতির এমন অভাব দেখা যাইতেছে যে কিছুদিন পর তো ডেন্টিস্টরাই বলবে, ভাই টাকা ভাঙতে নাই, আসেন আর একটা দাঁত তুইলা দিই। বাহ, মাঝার ভাই। খাদিজা নূপুর, তোমার বাড়ি যেহেতু বাগেরহাট, মানে বাগেরহাটে থেকে তুমি এসছো, কিন্তু তুমি যে কৌতুকের হরিণী, তুমি যেভাবে ছুটছিলে বাগেরহাট থেকে, হাট ভর্তি বাঘও তোমাকে ধরতে পারবে না। অতএব তোমার যে গতি, কৌতুকের যে গতি, সেটা সবাইকে ছাপিয়ে যাবে মনে হচ্ছে, এবং তুমি পুরস্কারের একেবারে কাছাকাছি চলে যাচ্ছে বলে মনে হচ্ছে। ধন্যবাদ নূপুর। বাহ, বাহ, বাহ। এখন নিপুণ আক্তার বলবে। নূপুর পারফরমেন্স ভালো ছিল, তোমার জোকস ভালো ছিল, শুধু ছোট কারেকশন, সেটা হলো উচ্চারণ। এখন কিন্তু সময় চলে আসছে নিজেকে পারফেক্ট করার, সেজন্য যদি এই জায়গাটুকু একটু ঠিক করো তাহলে এভরিথিং অল রাইট। নূপুর আমি একদমই মুগ্ধ, তুমি শুরু থেকে শেষ পর্যন্ত একদম ছন্দ না কেটে ঝুমুর তালে নূপুর গেয়ে গেলে, অসাধারণ। ধন্যবাদ। বাহ বাহ বাহ। আখি আলমগীর। নূপুর ফার্স্ট পারফর্মার তুমি আজকে। প্রথম কথা হচ্ছে তোমার এনার্জি, দৌড়ে এসে তুমি যে একটা নাচ দিলে, সেই নাচেই আমি মোটামুটি কুপকাত হয়ে গেলাম। নাচটা খুব ভালো ছিল, তোমার স্মার্টনেস আছে এবং কোনো জড়তা ছিল না, খুব সুন্দরভাবে তুমি করে গেছো। থ্যাংক ইউ নূপুর। Marcel presents Hasho powered by Dabur Maswak Season 4, co-sponsored by Mumtaz Harbal. শিল্পের প্রত্যেকটা মাধ্যমে আমাদেরকে বিনোদন দেয়। আমরা সবসময় এই কথাটা বলি যে শিল্পই, এই মাধ্যমটা বড়, এই মাধ্যমটা ছোট, এই মাধ্যমটা বেশি অ্যাট্রাক্ট করে তা কিন্তু নয়। প্রত্যেকটা মাধ্যম ভিন্ন ভিন্নভাবে আমাদেরকে আনন্দ দেয়। এই মুহূর্তে আমার একটি লাইন মনে পড়ছে এবং সেই লাইনটি আমার বলতেও ইচ্ছে করছে। নেকাব্বর জানে তার সম্পত্তির হিসেব চাইতে আসবে না কেউ কোনোদিন। এই জন্মে শুধু একবারই চেয়েছিল একজন। কি কইরা পালবা আমারে? তোমার কি আছে কলা গাছ?
আছে আছে লোহার সাক্কার মতো দুই হাত গত্ত রাত্রির বল আর কিরা চাস। আমরা জানি যে এইরকম কথোপকথন, এইরকম আবৃত্তি আমরা শুনতে চাই। আমরা যদি বলি আমাদের জীবন্ত লিজেন্ড নির্মন্দ গুণের এই লাইনটি, নেকাব্বরে মহাপ্রয়াণ, এই কবিতার লাইনটি অসাধারণ। এই মুহূর্তে এটি বলার পেছনে কারণ হচ্ছে কখনো কখনো আমরা যদি বলি যে ডুয়েট পারফরমেন্স, এটা আমাদেরকে অন্যভাবে অ্যাট্রাক্ট করে। এই মুহূর্তে যারা আসবেন তারাও আসছেন দ্বৈত পারফরমেন্স নিয়ে। আসছেন মোহাম্মদ ইয়াসিন মোড়ল এবং ফাহিয়া ইমরোজ ফাহান খুলনা থেকে। আচ্ছা দোস্ত, তোর কয়টা আঁকি? দা গুনে নি। কি যে কঠিন হিসেব দিলি। দুইটা। আমারও দুইটা, কিন্তু এইখানে এমন একটা মানুষ আছে যার তিনটা আঁকি। যেমন দুইটা তার নিজের, আরেকটা সে নিজেই। শাবাশ। কি রে ঘুরতাছিস কা? স্থির হইয়া দাঁড়া। দোস্ত, সারা জীবন ব্যাটসম্যানদের যেভাবে ঘুরাইছি, এই ঘোরাটা আমার অভ্যাস হয়ে গেছে। তুই তো জানোস আমি স্পিনার। হ্যাঁ দোস্ত, ঠিক কথাই কইছস। তুই তো তোর বাড়ি তার প্রমাণ রাখছস। বাড়িতে কেমন? তোর এক জোড়া টুইন বেবি হইছে, এর মাধ্যমে তুই প্রমাণ করছিস টপ উইকেট তোলার অভ্যাসটা ভালোই আছে। দিলি তো আমার হাড়িটা ভাঙ্গে। তুই যে তোর বউরে চড়, লাথি, কিল, ঘুষি সব কিছু মেরে শেষ করে ফেলাইছিস, সেটা তো কোস না। আরে দোস্ত, গোলকিপার তো অভ্যাসটা ছাড়তে পারি নাই। দোস্ত, এই আম্পায়ারদের প্রতি আমার একটা আক্ষেপ আছে। কি আক্ষেপ দোস্ত? এই যে এইভাবে দেখায়, হাসান ভাই মার্শালের 55 ইঞ্চি টিভিটা আমারে দিয়েন। তারপর হাসান ভাই সেলারের কস্টিউমটা টাইট হয়ে গেছে। হাসান ভাই দাঁড়ায় পারফরমেন্স করতে করতে মাথায় ব্যথা হয়ে গেছে, বসার চেয়ার দিলে ভালো হইতো। এই তুই যে কথা বললি না, আর আমার এই যে খেলার লাইন্সম্যান গুলো, আরে আগো দেখলে আমার যে কি রাগ হয়। আরে বাপ, তোর দুইটা পেশা থাকতেই পারে, মানুষের দেখানোর কি দরকার? বিষয়টা বুঝলি না তো? এই যে লাইন্সম্যান গুলো হাতে পতাকা লইয়া একবার মাঠের এই পাশ থেকে ওই পাশ, আবার ওই পাশ থেকে ওই পাশ, এর মাধ্যম কি বলতো? কি? আরে বাপ, তুই যে পতাকার ব্যবসা করস, এই গ্যালারির মধ্যে লোকের দেখানোর কি দরকার? দোস্ত, তাহলে রিফারিরা তো ভালো। ওরা তো আরো খারাপ। একদিকে চৌকিদার, অন্যদিকে চায়ের দোকানদার। কি বলতে বলিস? এই দেখ, খেলা শুরু হইয়া গেছে, একজন পয়ড়া গেছে, বুক কইরা বাসে দিয়া কয়, ওই আমি কিন্তু চৌকিদারি করতেছি। আবার দেখ, চায়ের দোকানদারের মতো একবার হলুদ কার্ড, একবার লাল কার্ড, একবার হলুদ কার্ড, একবার লাল কার্ড। এর মানে কি জানোস? কি? আরে দুধ চা খাবি না লাল চা খাবি, দুধ চা খাবি না লাল চা খাবি, দুধ চা খাবি না লাল চা খাবি। ব্রিলিয়েন্ট। দোস্ত, তোর একটা ইনফরমেশন দিই। দে। এই যে ক্রিকেটের হেলমেট আবিষ্কার হয়েছে 1930 সালে, আর সেফগার্ড আবিষ্কার হয়েছে 1878 সালে। দোস্ত, এই নিচে থেকে উপরে আসতে 52 বছর লাগে গেল। তবে দোস্ত, আমার একটা কথা না খুব মনে পড়তেছে। কি কথা? এই যে ক্রিকেট বল আর এই ফুটবল, এর একটা মিল আছে। কি মিল? এরা নিজের কষ্টগুলো হৃদয়ে ধারণ কইরা মানুষের আনন্দ দেয়, ঠিক কমেডিয়ানদের মতো। তোর ঘটনা শুনে আমার একটা ঘটনা মনে পড়ছে। একদিন আমার এক ফ্রেন্ড ফুটবল খেলতে নামছে, এক এক কইরা 7 জনে কাটাইয়া যখন ডি বক্সের ভিতর ঢুকছে, ঢুইকা দেয় এর সামনে বারবার ছাড়ার কিছু নাই। তারপর গোল দিয়ে দিল? আরে না, খুশিতে পাগল হইয়া গেল। তারপর আর কি পাগলে কি না করে, বিপক্ষ দলের গোল পোস্টে গোল তো দিলই না, নিজের দলের 7 জনে টপকাইয়া আত্মঘাতী গোল কইরা বইছে। দোস্ত, তুই এই ছোট প্যান্ট পরে খেলিস, লজ্জা লাগে না? লজ্জা লাগবো কে, কাপড় পরেই তো খেলি। আরেকটা ব্যাপার লক্ষ্য করে দেখ। কি ব্যাপার? আমরা এই ছোট ছোট প্যান্ট পরি না, এইটা অনেকটা কেমন কৌতো? কেমন? 10 মিলে পরি ছোট প্যান্ট, হারে যদি না হিলাস। এটা কি মিললো? আরে দুধ মিলুক আর না মিলুক, তোর উত্তরটা তো পাইছো। তবে আরেকটা জিনিস দেখ, এই যে ক্রিকেট বলে
তোরা থুতু লাগাইস, কপালের ঘাম লাগাইস, সব মারলাম, কিন্তু ওই বেচারা বলটারে এনে ঘষে বুঝলাম না। দোস্ত সহজ বিষয়টা বুঝলি না, বল আর স্টাম্প যত কাছাকাছি যাব তত তাড়াতাড়ি তো উইকেটের সম্ভাবনা। আচ্ছা দোস্ত, অবসরের পর কি করবি কিছু চিন্তা ভাবনা করছো? অবসরের পর আর কি করব, খাবো আর মোটা হব। তবে দোস্ত আমি কিন্তু দর্জি হব। দর্জি হওয়া ছাড়া তো উপায় নেই, সেরা খেলোয়াড় হয়ে তো তুই খালি একটা স্ত্রী বাস, ওইটাই কাজে লাগাস। হরে দোস্ত আমি দর্জি হব, দর্জি হইয়া বাংলার ফুটবল দলের জন্য সম্মানজনক পোশাক বানাবো, আর ম্যাচ সেরা হইয়া যে আয়রনগুলা পাইছিলাম ওইগুলো দিয়া কাপড় ক্যালেন্ডার কইরা ওই সম্মানের পোশাকটারে সুন্দর কইরা তৈরি করব, আর ওই পোশাক পইরা রাস্তাঘাটে ঘুরবো, দেখি বাংলার ফুটবল দলের সম্মানের দরজা খোলে কিনা। বাহ জুয়েল ভাই, ওরা সবসময় ভালো করে, আজকেও তার ব্যতিক্রম নয়, বরং আমার একটু বেশি ভালো লেগেছে। সেটা হচ্ছে যে কোনো কিছু যদি একটা গল্পের সুতোয় বাঁধা যায় তাহলে জিনিসটা অনেকখানি জেগে ওঠে টুকরো টুকরো জিনিসের চাইতে। তো তোমরা দুজন খেলোয়াড় হয়ে এসছো এবং শুরু থেকে শেষ পর্যন্ত খেলা নিয়েই ছিলে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। নিপুণ, ওরা তো সবসময় অনেক ভালো করে, অসাধারণ পারফরমেন্স ছিল আজকে ওদের। থ্যাংক ইউ ম্যাম। মাজার ভাই, খেলার ছলে যে সামাজিক মেসেজ এবং জীবনের আকাঙ্ক্ষাকে তুলে ধরার চেষ্টা, এটা যে কত বড় একটা সুন্দর একটা ঘটনা তোমরা সাজিয়ে কৌতুকের মাধ্যমে এবং রম্য কথার মাধ্যমে প্রেজেন্ট করলে, এটা একটা অপূর্ব নিদর্শন এই হাস্য অনুষ্ঠানের জন্য। ধন্যবাদ দুজন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আখি আলমগীর, মোরল এবং ফাহান দ্বৈত পারফরমেন্সের যেমন সুবিধা আছে, আবার কিছু বিষয়ে লক্ষ্য রাখারও ব্যাপার আছে। সেটা হচ্ছে টাইমিং, কে কখন ধরছে কে কখন ছাড়ছে, এবং যখন একজন পারফর্ম করছে অপরজনের এক্সপ্রেশন কি হচ্ছে, অ্যাকশনের সাথে রিয়াকশনটা খুবই জরুরি, যেটা দুজনের মধ্যেই চমৎকারভাবে ছিল। থ্যাংক ইউ ম্যাম। এটা আমি খুব এনজয় করেছি, যখন একজন কথা বলছে আর একজন কিন্তু এক্সপ্রেশন দিচ্ছে এবং শারীরিকভাবে কিছু না কিছু করছে, এবং সব মিলিয়ে খেলা নিয়েই ছিল পুরাটা পার্ট, এবং শেষে একটা মেসেজও ছিল। সো হাসিও ছিল এবং হাসির পর একটা মেসেজ ছিল, এবং ফেশিয়াল এক্সপ্রেশন সেই সাথে কন্টেন্ট সব মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। মামুর বেটা এইবার যে আসবে সে তো মার্কেটে গেলে সোজা খাড়িয়ে থাকতে পারে না, ও নড়াচড়া করতে হয়। দাঁড়িয়ে থাকলে মানুষ মনে করে জামাটার দাম কত, কারণ সে অনেকটাই ম্যানিকুইনের মতো। সেই জন্য দোকানে গেলে সবসময় তাকে স্থির থাকা যায় না, অস্থির থাকতে হয়। আসছেন তাসনিয়া জাবিন ত্রিনা, মামুর বেটা, সে আসছে রাজশাহী থেকে। লিপস্টিকটা দিয়ে নেই। নিপুণ আপু, এটা টকটকে লাল, লাগবে না? আপু আপনার লাগবে? নূপুর তুই রাখ। এক বিয়ের আসরে বরের বাবা কনের বাবাকে বলছে, আমার ছেলে শিক্ষিত, তাকে একটা মোটরসাইকেল, ফ্রিজ আর টেলিভিশন দিলেই হবে, আর কিছু চাই না। এই শুনে মেয়ের বাবা বলল, বুঝেছি, আমার কোনো সমস্যা নেই, তবে আমার একটা ছোট্ট জিনিস চাওয়ার ছিল, আপনার ছেলেকে ঘর জামাই থাকতে হবে। ঠিকই আছে। একদিন আমাদের সাজু ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি দেখলেন দুইজন বাচ্চা ঝগড়া করছে। তিনি বললেন, এই ছেলেরা, তোমরা ঝগড়া করছো কেন? আমাদের মধ্যে যে সব থেকে ভালো মিথ্যে কথা বলতে পারবে এই কুকুর ছানাটা তাকেই দেওয়া হবে। তোমাদের মতো বয়সে মিথ্যে কথা কি সেটাই জানতাম না। ভাইয়া, তাহলে কুকুর ছানাটা আপনিই পেলেন। ওয়াও।
কখনোই ভুল করে কোনো মেডিকেলের শিক্ষার্থীর সাথে প্রেম করবেন না, কারণ তার হাতের লেখা প্রেমপত্র পড়তে হলে আপনাকে ফার্মেসিতে যেতে হবে। রাইট, একদম সুন্দর কথা। একদিন এক প্রেমিক তার প্রেমিকাকে বলছে, জান, আমার ইচ্ছে করে আমি আমার সবকিছু তোমার সাথে শেয়ার করি, আমার সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা সব। এই শুনে প্রেমিকা বলল, শুরুটা তাহলে তোমার এটিএম কার্ডের পাসওয়ার্ড দিয়েই হোক। একটা সময় ছিল যখন মানুষ প্রেমে অমর হয়ে যেত, তারপর একটা সময় আসলো যখন মানুষ প্রেমে অন্ধ হতে শুরু করলো। এখন মানুষ প্রেমে তোতলা হয়ে যায়, যেমন ওলি আমার বাবুটা কি কলে, ওলি আমার ছোনাটা কি কলে। একদিন আমাদের তারেক ভাই এবং মিরু ভাই কক্সবাজারে গেলেন। সেখানে গিয়ে হোটেলের ম্যানেজারকে বলল, আমাদের রুম দেখান। ম্যানেজার তাদের রুম দেখালো। রুম দেখে তারেক ভাই বলল, এটা রুম নাকি গোয়াল ঘর? ম্যানেজার অপমানিত হলেন। তারপর মিরু ভাই জিজ্ঞেস করলো, আচ্ছা রুমের ভাড়া কত? ম্যানেজার বলল, একটা গরু থাকলে 80 টাকা, দুইটা গরু থাকলে 120 টাকা। একদিন এক আসামিকে পুলিশ ধরে নিয়ে গেল। তো পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর আসামি বলছে, স্যার আমি কি করেছিলাম যে আমার এই ধইরা নিয়ে আসলেন? জুয়া খেলার জন্য। স্যার আমার কাছে তো এখন জুয়া খেলার টাকা নাই। বাহ 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 বাহ। তৃণার মানেটা কি? ঘাস ফুল। তুমি এই হাসর মঞ্চে এসে জোকস বলে বলে তুমি তো জোকসের বটবৃক্ষ হয়ে গেলে। ধন্যবাদ তৃণা তোমাকে। নিপুণ, তৃণাকে দেখলে অলওয়েজ আমার ভালো লাগে, সেটা আমি প্রথম থেকেই বলে আসছি। আর এখন ভালো লাগাটা আরও বেশি বেড়ে গেছে, কারণ তৃণা প্রথম থেকে আজকে পর্যন্ত ডে বাই ডে, সেটা গেটআপে হোক, জোকসে হোক, মেকআপে হোক, সব কিছুতে নিজেকে অনেক চেঞ্জ করেছে এবং নাও শি ইজ এ পারফেক্ট। জুয়েল ভাই। তৃণা, আমি তোমাকে ধানি মরিচ বলি, তাই না? এবং আজকে ধানি মরিচটা পাকা, লাল টকটকে। আমি সবসময় তোমার কাজ দেখে মুগ্ধ হই। ধন্যবাদ। আখি আলমগীর। তৃণা, এখান থেকে বের হওয়ার পরে আমার মনে হয় তোমাদের সবারই টার্গেট হচ্ছে স্টেজ পারফরমেন্স করা, স্টেজের মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়া। তো আমি বলবো যে তুমি স্টেজের জন্য সম্পূর্ণ রেডি, এবং স্টেজের জন্য রেডি মানে হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে শুধুমাত্র কোনো রকম যন্ত্র ছাড়া, মিউজিক ছাড়া, শুধু কথা দিয়ে আটকে রাখা, আনন্দ দেওয়া, সেটার জন্য তুমি রেডি। আমি ওভারঅল মুগ্ধ হয়ে তোমাকে দেখছিলাম। ওয়েল ডান। তৃণা, আর কিছুই বলার নেই, সব শুনে গেছো তুমি। থ্যাংক ইউ। আপনারা এই গল্পটি হয়তো সবাই জানেন যে একটা বাংলাদেশি কাপল উনি চীনে গেছেন বসবাস করার জন্যে। হাজব্যান্ড খুব ভালো চাইনিজ বলতে পারে, কিন্তু ওয়াইফ একেবারেই চাইনিজ বলতে পারে না। দুর্ভাগ্যক্রমে ওয়াইফের ভাগ্যে পড়েছে বাজার করা। আপনারা জানেন যে চাইনিজরা খুব একটা ইংরেজিও বলতে পারে না, ওরা ওদের ভাষা ছাড়া বোঝে না। তো ওয়াইফ বাজারে গিয়ে তার খেতে ইচ্ছে করেছে মুরগির রান। সে তখন কি করবে? মুরগির দোকানের সামনে গিয়ে নিজের স্কার্ট তুলে থাই দেখালো, ওরা কেটে থাই দিয়ে দিল। পরের দিন সেই স্টুপিড মহিলার ইচ্ছে করেছে ইলিশ মাছের পেটি খাবে, এবং সে তাই করলো। মাছের দোকানের সামনে গিয়ে নিজের পেট দেখালো, ওরা ইলিশ মাছের পেটি কেটে দিয়ে দিল। পরের দিন সেই মহিলার ইচ্ছে করেছে সসেস খাবে। সে তখন কি করলো? সে তার হাজবেন্ডকে নিয়ে গেল। আখি আলমগীর, আপনি টেনশন করবেন না, ওই হাজবেন্ড চাইনিজ বলতে পারে। Marcel presents Hasho, powered by Dabur Meswak Season 4, co-sponsored by Mumtaz Herbal. আবারও দ্বৈত পারফরমেন্স, কিন্তু এবারে দ্বৈত পারফরমেন্সের
ডিজাইনটি একটু আলাদা। একজন হচ্ছে প্রতিযোগী, আরেকজন হচ্ছে গেস্ট পারফর্মার। আমরা বলি না যে আজকের এই সিনেমায় অতিথি শিল্পী হচ্ছেন জুয়েল আইচ। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, নীলপুরি লালপুরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। মনে আছে নিশ্চয়ই জুয়েল ভাই? আমাদেরও মনে আছে। এরকম অতিথি পারফর্মার এবং মূল প্রতিযোগী হচ্ছেন মহারাজ ইমন বরিশালের এবং আব্দুল্লাহ আল নোমান গেস্ট পারফর্মার। দুজন মিলে হচ্ছে একটি চমৎকার পারফরমেন্স। আম্পিয়ার ইমন ফ্রম বরিশাল। আই এম নুমান ফ্রম জামালপুর। হ্যাঁ জামালপুর। তা কি খবর, ভালো আছো? হ্যাঁ ভালো। এই যে ড্রেসিং রুমে প্লেয়াররা নাকি ঝগড়া করতেছে, কারণটা কি? আরে কইও না, প্লেয়াররা ড্রেসিং রুমে যাইতেছিল, হ্যাঁ, আর ওই গ্যালারি থেকে একটা মেয়ে হাত লাড়া দিছে। হাত মারছিল তো ভালো কথা, ঝগড়া লাগার মূল কারণটা কি সেইটা আমারে খুললে বলো তুমি। ওই তো কার দিকে তাকায় হাত লাড়া দিছিল, এইটা নিয়ে সমস্যাটা ও হইছে। কার দিকে তাকায় হাত নাড়ছিল, তা ভালো কথা। এখন কথা হয়েছে যে মনে হয় যে ওই মাইয়াটা হাত নাড়ছিলে, এর মধ্যে মনে ঝগড়া লাগে গেছে। পোলাপান মানুষ তো কেটে হাত বিষয়টা হইছে বুঝা নাই তুমি বিষয়টা হলো যে মায়াটা হইছে লক্ষ্মীটারা। হ্যালো, তো একটু মোরও সমস্যা হয়েছে। আরে চান্দু তোমার এই সমস্যা হয়েছে? এই শোনো, বাদ দে ওইসব কথা, এই প্লেয়ার আসতে তো দেরি করতেছে। তো আমার পরিকল্পনা আমি বলি, আমি তো চিন্তা করছি একটা ক্রিকেট গবেষণা কেন্দ্র খুলব। আচ্ছা আচ্ছা, ভালো কথা, অতি উত্তম প্রস্তাব। তুমি গবেষণা কেন্দ্র খুলবা, এই গবেষণা কেন্দ্র খোলাটাই ভালো। আম্পিয়ারিং করিয়া বেটাই মানুষের সামনে বিতর্কিত না হইয়া একটা গবেষণা কেন্দ্র খোলার অতি উত্তম একটা কাম। তুমি যদি অতি কি বলবো এই গবেষণা কেন্দ্রটা খোলো না, হলে মোর একটু সাথে রেখো। তোমারও তো রাখবোই, তবে শোনো, এই যে আমরা দাঁড়ায় আম্পিয়ারিং করি, কষ্ট হয় না? তো এর থেকে কোনো সমাধানের কোনো পথ আছে? সমাধান এটার জন্য অতি উত্তম একটা সমাধান মোর দ্বারে আছে। মোরা যে আম্পিয়ারিং করি, এই যে খেলার যে চূড়ান্ত সিদ্ধান্ত দেবার মালিক কারা? আমরা। তাহলে কি করবো? মোরা দুইজন যে ওই মাঠে যাইয়া খেলাটা শুরু করে দিয়ে হাফ ড্রেসিং রুমে যাই খালি আরাম করবো। সমস্যার সমাধান। ড্রেসিং রুমে যদি আমরা চলে যাই, তাহলে 4 ছক্কা আউট এটাকে তোর বাবা দিবে? মোর বাপ যে আম্পিয়ার, এরা বুঝলা কেমনে? হ্যাঁ কি কয়? এই যে তুমি যে সমস্যার কথা বলছো যে 4-6 কারা দেবে, এইটারও তো একটা অতি উত্তম একটা সমাধান মোর দ্বারে আছে। কি বলো? এইটা হইছে কি, মোরা যেখানে খারাইয়া আম্পিয়ারিং করি না, ঠিক ওই দুই জায়গায় একটা সুন্দরী রমণী কইয়া একটা মাইয়া খাড়া করাই তুমি বসো আইটেম গালের জন্য। ওরাই তো নাচের স্টাইল এরকম 4-6 দেখাই দেবে। দারুণ একটা আইডিয়া দিছো দোস্ত। এই তাইলে এর একদম কিন্তু নাচে গানে কিন্তু ভরপুর হয়ে যাবে জিনিসটা। একদম আলবাত। আচ্ছা, এই কোচ কারে রাখা যায়? কোচ রাখবো দর্শক রাখবো। দর্শক এটা কি হইলো? এইটা কি হইলো? চিন্তা করো, টিভি সেটের সামনে বসে দর্শকরা খেলা দেখে, স্টেডিয়ামের গ্যালারিতে বসেও কি খেলা দেখে। খেলা দেখার পরে ব্যাটারা যে সাজেশন দেয় আর যে কমেন্ট গুলা করে, মনে হয় যে হেরাই আন্তর্জাতিক কোচ। একদম ঠিক। তারপরে কি বেড়া, সেদিন তো গ্যালারির মধ্যে বিয়া একেবারে কইয়ে ফেলেছে, শেষের ওভারটা ওই মাস্টাফিরে না দিয়েছে, তা মুস্তাফিজরে দিতে হলে কত ভালো হইতে। পাইদা আরেকজন কি কয় জানো? কি পাইদা তো আরেকজন কইয়ে ফেলায়, ভাই মুস্তাফিজ তো 10 ওভারই শেষ, আর কেমনে দেবে? তারপরে ওই লোকটা কি কইলো? বেটা ওই লোকটা যা কইছে, মোর তো বেটা ইগোতে লাগছে, ইগোতে। কে বেটারা কইছে আম্পিয়ার এই মোরা নাকি খেলাই বুঝি না। কিটা কয়? হ্যাঁ, আরো কয় যে মুস্তাফিজ যতক্ষণ ইচ্ছে অতক্ষণ বল করবে বেটা, ওরে কি লিগে আটকাইবে? একটা প্রতিবারে 10 ওভারের মধ্যে গলা টিপে ধরবে কার লিগে? আচ্ছা শোনো, এই মনে করে যে আমরা দাঁড়ায় আছি, হ্যাঁ, এটা তোমার কষ্ট হয় না? কষ্ট মোটেও না বেটা। কি কও? হয় না? কারণ কি জানো? এই যে ডেলি আওয়াজ হওয়ার পথে বাস স্ট্যান্ডে খাড়াই থাকতে বাসের ফোন নেই, বুঝছো? বাসের ফোনে ঘন্টার পর ঘন্টা মুই খাড়াই থাই, ওই থাকতে খাড়াই থার একটা অভ্যাস হয়ে গেছে। এইটা অবশ্য তুমি ঠিকই কইছো, এটা ঠিকই কইছো। এই যে মনে করে এতক্ষণ ধরে বকবকানি করতে আছি, এরা যে সহ্য করে শুনতে আছে, মগরে যে আইতে কন্যাইয়া পাঠাই না, এটা মগো ভাগ্য। পেলারে এখনো মাঠে নামে নাই, কে কও? এই তো এই জন্যই তো এই অজবরা গায়ে আইসে আম্পিয়ারিং করতে আমার ভালো লাগে না। তুমি এক কাজ করো, ফোন দাও। ভালো কথা কইছো বেটা, মুহের কথা ছিনাই লইছো।
হ্যালো, আসসালামু আলাইকুম। আম্পায়ার ইমন স্পিকিং ফ্রম বরিশাল ইন দ্য মাঠ। প্লেয়ারের কথা কও। প্লেয়ার কথা, এই প্লেয়াররা আপনারা এখনো মাঠে নামে না কিসের জন্য? মোরা এখন তো কতক্ষণ ধরে খাড়াই রইছি। হাই কোন কি? সুবহানাল্লাহ, সত্য সত্য। এ বেটা, ঠিক আছে রাহি। কি সমাধান হয়েছে? সমাধান বেটা, ওই জায়গায় গন্ডগোল লাগে গেছে। হায় হায়। এখন হকি খেলার প্রস্তুতি চলতেছে। মাজার ভাই, ওদের কম্বিনেশন, ওদের ক্যাচিং আর ওই নোমানের যে ভুলে যাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু ভুলে যাওয়ার ব্যাপার না, এটা কিন্তু একটা ওর অভিনয় একটা অলংকার হয়ে দাঁড়িয়েছে। দারুণ, চমৎকার। নিপুণ। সবাই ভালো করে, কিন্তু তার মধ্যে আমরা কয়েকজনের জন্য অপেক্ষা করি, বিশেষ করে তার মধ্যে মহারাজ একজন। এবং জানি যে তোমার কাছ থেকে কিন্তু প্রত্যাশা আমাদের অনেক বেশি বেড়ে গেছে এখন। জানি যে তুমি আশা মানি খুব ভালো কিছু হবে, এবং সেটারও প্রমাণ তুমি আজকে দিলে। ইটস আ ভেরি গুড জব অ্যান্ড ওয়েল ডান। জুয়েল ভাই, শুরু থেকে শেষ পর্যন্ত টানা একটা এক্সাইটিং জিনিস দেখলাম, এবং এই কথাটি তুমি যে মনে রেখেছো এইটা আমাকে খুব পুলকিত করছে। সেটা হচ্ছে যে জোকস হোক অথবা যে কোনো পার্টিতে হোক, চড়টা অন্যকে না দিয়ে নিজের গালে দিলে তবেই ওই চড়ের জোর বেশি হয়, হাসির জোর বেশি হয়। অসাধারণ, অসাধারণ। আখি আলমকে কি বলেন? মহারাজ আর সঙ্গী হচ্ছে নোমান, যথার্থ একজন সঙ্গী পেয়েছো, তার জন্য তোমাকে আমি লাকি বলবো, কারণ প্রত্যেকটা স্টেপে জীবন সঙ্গীর মতো সে তোমাকে সঙ্গ দিয়ে যাচ্ছিল। যেটা বলতে চাই, হাস্যরস যেটা পরিপূর্ণভাবে ছিল, সাবজেক্টে ছিল খেলা, সব মিলিয়ে বলবো যে আমরা টোটালি ফুললি এন্টারটেইনড। একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Marcel presents her show powered by Dabur Massivak Season 4, co-sponsored by Mumtaz Herbal. আমরা হুমায়ুন আহমেদের হিমুর গল্প অনেক জানি, তা আমার একটা নিজের একটা মানে পছন্দের গল্প আছে, পছন্দের কিছু লাইন্স আছে। একবার হিমু রূপাকে বলছে যে রূপা, নদীতে কিংবা বিলে বিলে যখন শাপলা ফোটে দেখতে কেমন লাগে? বলছে অসাধারণ। তুমি যখন প্লেনে করে যাও, আকাশে যখন মেঘগুলো ভেসে থাকে, তোমার কি মনে হয় যে সেখানে যদি কোনোভাবে একবার একটা শাপলার চারা ফেলে দেওয়া হয় এবং মেঘের মধ্যে যদি শাপলাগুলো ফুটে থাকে, তাহলে দেখতে কেমন লাগবে? রূপা বলছে অসাধারণ লাগবে। তাহলে কি কোনোভাবে আমরা সেই শাপলাটিকে ফেলে আসতে পারি না? বলছে হ্যাঁ পারি। তখন রূপা বলল যে কিন্তু ওখানে কি ফুটবে? বলছে আমারও তো প্রশ্ন, ফুটবে কিনা। হিমু তখন বলল যে না, ফুটবে না। যতই সে পানিতে ভাসুক, তার শেকড়টা মাটিতে লাগতে হয়। আমারও ইচ্ছে করে যে সত্যি সত্যি কোনোভাবে মাটির ব্যবস্থা করে যদি আমরা সেই মেঘের মধ্যে ফুলগুলো ভাসিয়ে দিতে পারতাম, অসাধারণ লাগতো। সেরকম অসাধারণ একজন পারফর্মার মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম হিমু আসছে চট্টগ্রাম থেকে। খালেদ ভাই ভালো আছেন? আমাদের খালেদ ভাই ওইখানে বসে অল টাইম মুচকি মুচকি হাসে। কি ভাবছেন আমাদের জোক শুনে হাসে? না, তিনি হাসে আমাদের ডিরেক্টর হাসান ভাইয়ের কথা চিন্তা করে। কারণ ভাই এখনো বুঝতে পারলো না হাসান ভাই তার মতো একজনকে কেমনে মেন্টর বানাইলো। পৃথিবীর বিখ্যাত ধনী বিল গেটস যদি বাংলাদেশে জন্মাতো তাহলে কি হতো? তার মা সারা জীবন এই আফসোস করেই কষ্ট পেত যে তার ছেলেটার আর মেডিকেলে চান্স পাওয়া হলো না। সাজু ভাই, বাংলাদেশে ভোট দিতে বয়স লাগে 18 বছর, কিন্তু বিয়ে করতে বয়স লাগে 21 বছর। কেন বলতে পারবেন? কেন? দেশ চালানোর থেকে বউ চালানো অনেক কঠিন কাজ ভাই।
ব্রিলিয়ান্ট। তো সেই দিন আমার বন্ধু মহারাজ ইমনের সাথে হঠাৎ আমার দেখা, সে এসে আমাকে বললো বন্ধু কেমন আছো? আমি বললাম হ্যাঁ খুব ভালো আছি। তারপর সে আমাকে জিজ্ঞেস করলো তোর পড়াশোনা কেমন চলছে? এই শুনে আমি বললাম দেখ বন্ধু আছিস বন্ধুই থাক, আত্মীয় স্বজন সাজতে চাইস না। এখানে আমার অনেক ছেলে বন্ধু আছে, তো একটা পরিসংখ্যান থেকে আমার ছেলে বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলছি। এখনকার মেয়েদের পোশাকগুলো বেশ টাইট হয়, বাকি সবকিছু নির্ভর করবে আপনার ভাগ্যের উপর। আমাদের মেন্টর রনি ভাই সেই দিন বাসে করে যাচ্ছিল, তো তার পাশে বসে এক সুন্দরী ভদ্র মহিলা। আপু আপনাদের মন খারাপ করার কিছু নেই, তিনি আপনাদের থেকে একটু কম সুন্দরী। তো সেই ভদ্র মহিলার পাশে বসে ভাই বলল আপনি কোন পারফিউম ব্যবহার করেন? আপনার পারফিউমের ঘ্রাণটি তো খুবই সুন্দর, এটি কোন ব্র্যান্ডের? এটি আমার স্ত্রীকে গিফট দিতে চাই। এই শুনে সেই মহিলাটি বলল আপনি আপনার স্ত্রীকে এটি গিফট করবেন না, কারণ এই বাহানায় কিছু ফালতু লোক তার সাথে কথা বলতে চাইবে। যুগের পরিবর্তন কি জিনিস দেখেন, আগে আমাদের মান সম্মান থাকতো পোশাকে আশাকে, আর এখন সেটা থাকে মোবাইলের মেমোরি কার্ডে। সেই দিন হঠাৎ আমাদের ডিরেক্টর হাসান ভাইয়ের সাথে আমার দেখা, খুব রেগে আছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে, এত রেগে আছেন কেন? ভাই বলল আর বলিস না, সব এই মাধ্যাকর্ষণ শক্তির দোষ, সব মাধ্যাকর্ষণ শক্তির দোষ। তো আমি ভয়ে ভয়ে বললাম কেন ভাই কি হয়েছে, মাধ্যাকর্ষণ শক্তি কি দোষ করছে? বলে আর বলিস না, এই মাধ্যাকর্ষণ শক্তির কারণে হাজার চেষ্টা করে হাসর টিআরপিটার উপরে তুলতে পারলাম না। ধন্যবাদ। আমি বলেছিলাম যে হিমু আসলে হিমুর মতোই একজন দুর্দান্ত পারফর্মার। সে যতক্ষণ থাকে ততক্ষণ আমাদেরকে ভুলিয়ে ফেলে, আমাদের মনে হয় যে সত্যি সত্যি মেঘের মধ্যে শাপলা ফোটানো সম্ভব। মাঝার ভাই, হিমু তোমার চেহারা, তোমার দুষ্টুমি ভাব সব কিছু মিলিয়ে একটা দারুণ ব্যাপার। তোমার শব্দ চয়ন এবং তুমি এত পরিষ্কার জোকস বলো। হ্যাঁ, অনেকেই হড়বড় করে, তাড়াহুড়া করে, কিন্তু তোমার প্রত্যেকটা শব্দ পারফরমেন্স একদম ক্লিয়ার। তোমাকে ধন্যবাদ হিমু, তুমি দারুণ, তুমি দারুণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিপুণ, খুব ভালো ছিল আজকে, তোমার জোকস সিলেকশন অনেক ভালো ছিল, যে তুমি যেই জোকসগুলো নিয়ে এসছো, আর তোমার প্রিপারেশন অনেক ভালো। বোঝা যাচ্ছে যে তুমি একদম আট ঘাট নেমে নামলে, যে তোমাকে লাস্ট পর্যন্ত যেতেই হবে। খুব সুন্দর জোকস ছিল। জুয়েল ভাই। হিমু, তুমি আজকে একটা গ্রেনেড হাতে নিয়ে সবার সামনে দাঁড়িয়ে আছো, আজকে এটা ছাড়বে তুমি। বাহ। এবং সবাই তো একেবারে থরহরি কম্প, এবং তুমি একটা একটা করে এক একটা জোকস বলছো আর ওপরে উঠছে, এবং এতদিনের মধ্যে তুমি অসংখ্য ভালো পারফরমেন্স করেছো, কিন্তু আজকে হলো বেস্ট অফ দ্য বেস্ট। একদম একদম বোমা। আখি আলমগীর। হিমু, হিমু নামটাই আমাদের কাছে একটা অন্যরকম অর্থ বহন করে। ছোট্ট কথায় বলবো, সেটা হচ্ছে যে মেয়েদের পোশাক টাইট, ঠিক আছে, তোমার পোশাক ঢিলা হলো, আজকে পারফরমেন্স সুপার টাইট ছিল। ভেরি ওয়েল ডান। সুপার 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 সুপার। হিমু ফাটাই দিল একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ হিমু। এইরকমই কথা ছিল এবং এইভাবেই জমে উঠবে, কারণ মার্সেলের সৌজন্যে যে রেফ্রিজারেটর আমরা পাচ্ছি, সেই রেফ্রিজারেটরের মাধ্যমে একদম সব কিছু জমে গেছে। এখন হবে আসল জমার খেলা, কারণ এখন হচ্ছে ফলাফল। এবারে যিনি পর্বসেরা হয়েছেন তিনি হচ্ছেন পর্বসেরা মহারাজ ইমন। এখানেই শেষ নয়,
আরো আছেন মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম হিমো। আজকে যার হাত থেকে এই প্রাইজ মানিটি নেবেন উনি কিন্তু আবার 3টা জিনিসের অধিকারী, ওনার আঁখি 3টা। আসছেন আঁখি আলমগীর পুরস্কার তুলে দেবার জন্য। বাহ, একটি চমৎকার গিফট ভাউচার থেকে টাকার পিছে হারিয়ে যাচ্ছিলাম। টাকার পিছে মানুষ হারিয়ে যায়, কিন্তু আমরা জানি যে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। 5,000 টাকা দিয়ে অন্তত আঁখি আলমগীরকে ঢাকা যাবে। প্রশ্নই ওঠে না। এইবার আমরা বিদায় নেব, কিন্তু বিদায় নেবার আগে আমরা আমাদের প্রিয় একজন মানুষকে পেয়েছি, আঁখি আলমগীর। কেমন লাগলো আমাদের অনুষ্ঠানে এসে? এনটিভিকে ধন্যবাদ আমাকে এই চমৎকার একটা এন্টারটেইনিং শোতে আমন্ত্রণ জানানোর জন্য। I always enjoy your company. I'm your fan. আমি জাতির উদ্দেশ্যে জাতির সামনে বলছি I am your fan. Oh my God. ওকে, আমি নিজেও ওনার অনেক বড় ফ্যান এবং সেই ভাত দে সিনেমা থেকে শুরু করে অনেক বড় ফ্যান। আর সব প্রতিযোগীদের জন্য অনেক অনেক শুভকামনা। অল দ্য বেস্ট। খুব ভালো ছিল সবকিছু। আমরা শেষে যাওয়ার আগে আমরা সেই বাবুজি না ডুবা ডুবা জানে মোর ডুবা বাবা রূপা রূপা জানে নীল রূপা আগে ঢোলের তালে নাচে দেখো আমার লাগছে কেমন অপরূপা বাবু হায় 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 বাবুজি রে হায় ঝরকা 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 ঝটকা লাগে দিলে ও বাবু বাবুজি রে ঝটকা ঝটকা লাগে দিলে ও বাবু বাবুজি রে ঝটকা ঝটকা লাগে দিলে। থ্যাংক ইউ।